2026-এ বাংলায় কাঙ্ক্ষিত পরিবর্তনটা করতে গেলে অনেকগুলো কঠিন স্টেপ কিন্তু বাংলার জন্য নিতে হবে। এবং তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য স্টেপ হচ্ছে, যেটা না হলে বাংলায় চেঞ্জ হওয়াটা কার্যত অসম্ভব, সেটা হচ্ছে বাংলার ভোটার তালিকায় যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং যারা দুধেল ভোট হিসেবে একটা বিশেষ দলকে সবসময় সাপোর্ট করে থাকে, সেই প্রায় 60 থেকে 70 লক্ষ যে ভোটার রয়েছে, জালি ভোটার রয়েছে, তাদের নামটা এই তালিকা থেকে বার করতে হবে। না হলে কিন্তু বাংলায় সত্যিই খেলা হয়ে যাবে। আর সেই জন্যই আমরা দেখি বাংলায় এত কিছু হয়ে যাওয়ার পরও এই রাজ্যে শাসক দল ড্যাং 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 করে জিততে থাকে। এবং যারা বাংলায় সত্যি সত্যি পরিবর্তন চান 2026-এ, তারা একটা পদক্ষেপে, কমিশনের একটা পদক্ষেপে কিন্তু অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠেছিলেন। সেটা হচ্ছে যে এবার বিশেষ একটা পরিবর্তন নিয়ে আসছে নির্বাচন কমিশন ভোটার তালিকা ঘিরে। এবং সেটা বিহার দিয়ে শুরু হয়েছে, কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল আঁতকে আঁতকে উঠেছে এবং সেইটা নিয়ে চিল চিৎকার শুরু করেছে, তাতে এই ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিহারে তো শুরু হয়েছে, কিন্তু আসল লক্ষ্য হচ্ছে বাংলা। কেননা বাংলাতেই সব থেকে বেশি এই অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা ঢুকে রয়েছে। আর তাই এবার এবার বাংলাতে করা হবে, এবং সেটাকেই সঠিক করে কিন্তু অগস্ট মাস থেকে বাংলাতেও এই ভোটার তালিকা সংশোধনের কাজ নির্বাচন কমিশন শুরু করছে। আর সেই সব নিয়েই আজকে সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল বললে অবশ্য ভুল বলা হবে। কেননা এই নিয়ে বাম, কংগ্রেস, তৃণমূল সবাই এক ছাতার তলায় চলে এসছে, ইন্ডিজোট একদম পিন্ডি চটকাতে চটকাতে চলে এসছে। সবাই রেড়ে 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 করে তেড়ে এসছে যে কেন কেন নির্বাচন কমিশন এই কাজ করছে। নির্বাচন কমিশন সত্যিই ভোটার তালিকা থেকে কাউকে তাড়াতে পারে না, তা সে অবৈধই হোক আর যাই হোক। এই লাস্টের কথাটা বলেনি, কিন্তু এটা আমরা সকলেই বুঝতে পারছি। এবং সেই নিয়ে আজকে যে মামলাটি ছিল, সমস্ত মামলাগুলোকে ক্লাব করে সেটা শুনানি সুপ্রিম কোর্টে হয়েছে। এবং সুপ্রিম কোর্টে যখন এই শুনানি হচ্ছে, তখন বাংলা মিডিয়াতে সকাল থেকে একের পর এক খবর আসছে, যেটা শুনে, যেটা দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে। যে নির্বাচন কমিশন তারা চাইছে যারা জাল ভোটার, যারা ভুয়ো ভোটার, তাদেরকে ভোটার তালিকা থেকে চিহ্নিত করা, এবং তারা যাতে কিছুতেই এই ভোট প্রক্রিয়ার অংশ না হতে পারে সেই জায়গাটা সুনিশ্চিত করা। অথচ ভোটের আগে বিহারের নিবিড় সংশোধন কেন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। এই ধরনের হেডলাইন করে এই অ্যাঙ্গেলে খবর দেখিয়ে কার্যত বিভ্রান্ত হতে হচ্ছিল, এবং প্রশ্নটা আরো বেশি করে যাচ্ছিল। কেননা যে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের এই মামলাটি গেছে, তার অন্যতম একজন মাননীয় বিচারপতি হচ্ছেন জয় মাল্য বাগচি, যিনি কলকাতা হাইকোর্টে এই যে সত্যের পক্ষে থাকা, এই যে আইনের পক্ষে থাকা, এই যে এখানে শাসকের আইন চলতে দেবো না, সেই নিয়ে একের পর এক কড়া রায় দিয়েছেন, এবং সেটা শাসক দল মোটেই ভালোভাবে নেননি। এবং তার এই অসাধারণ কাজের জন্য তাকে কিন্তু সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেয়ারেও বসতে পারেন এই মাননীয় বিচারপতি। তো তিনি এই ধরনের কাজ করছেন, তিনি এই ধরনের পর্যবেক্ষণ দিচ্ছেন যে নির্বাচন কমিশন সত্যি তাদের এখতিয়ার রয়েছে কিনা, কেন বিহারে করছে। আর সত্যি যদি বিহারে এটা আটকে যায়, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আটকে যাবে। অর্থাৎ এই রাজ্যে যারা গণতন্ত্র প্রেমী মানুষ, তাদের জন্য একটা বড় ধাক্কা লাগবে। আর তাই কিছুটা অবাক হই, আমি বাধ্য হই বলতে পারেন সর্বভারতীয় মিডিয়ার দিকে চোখ রেখেছিলাম। আর সেখানেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। যে খবর এখানে দেওয়া হচ্ছে সেটা ওই অর্ধ সত্য খবর বলা যেতে পারে। অর্থাৎ গ্লাসটা অর্ধেক খালি আছে না, সেইটাই বলা হচ্ছে। গ্লাসটা যে অর্ধেকটা ভর্তি আছে সেই জায়গাটা বলছে না। যখনই সর্বভারতীয় মিডিয়াতে চোখ রাখছি, সেখানে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট ওন পজ বিহার ভোট রোল রিভিউ, আস্ক পোল বডি টু কনসিডার আধার। অর্থাৎ এই যে 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 রিভিশনটা হচ্ছে, সেই রিভিশনের ক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে 2003 সালে শেষ এই ধরনের স্পেশাল রিভিশন নির্বাচন কমিশন করেছিল। সুতরাং 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম উঠেছে বা যাদের নাম ছিল, তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা নেই, তাদের নামটা সেইভাবেই ভোটার তালিকায় থাকবে। কেননা সেটা নির্বাচন কমিশন কিন্তু ঠিক করে নিয়েছে। কিন্তু সেখানেও যদি কোনো নাম নিয়ে কারোর অবজেকশন থাকে, তাহলে যিনি অবজেকশন দিচ্ছেন তাকে প্রুভ করতে হবে কেন তিনি অবজেকশনটা দিচ্ছেন, এবং সেই ব্যক্তির নাম 2003 সালে থাকার পর কেন 2025 সালে এসে সেটা কাটা যাবে। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরপর যাদের নাম উঠেছে 2003-এর পর থেকে, এবং তাদের জন্মসাল যদি 1987 সালের 1লা জুলাই থেকে শুরু করে 2004 সালের 30শে জুনের মধ্যে হয়, তাহলে তারা যে জন্মসূত্রে ভারতীয়, ভারতবর্ষেই জন্মেছেন সেই প্রমাণ দিতে হবে। এবং তাদের বাবা বা মা যে কোনো একজন ভারতীয় এবং ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন সেই প্রমাণটা দিতে হবে।
এবং 2004 সালের 1 জুলাইয়ের পর যারা জন্মেছেন এবং যাদের নাম ভোটার তালিকায় উঠছে, সেক্ষেত্রে তাদের নিজের ভারতীয়ত্বের পরিচয় অর্থাৎ ভারতে জন্মগ্রহণ করেছে সেই প্রমাণ, এবং বাবা ও মা দুজনের ক্ষেত্রেই কিন্তু সেই নামটা সেই প্রমাণপত্রটা দিতে হবে। এটাই ছিল মেন রিভিশনের জায়গা, এবং এটা যদি সত্যি হয় তাহলে ওই অবৈধ রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি যারা ঢুকে আছে ভোটার তালিকায়, তাদের নামটা কিন্তু কেটে বাদ চলে যাবে। আর সেই জায়গাটা বুঝতে পেরেই তৃণমূল কংগ্রেস কিন্তু হাই হাই করে উঠেছে, কেননা বিহার নিয়ে এখন এটা নিয়ে আলোচনা চলছে। সেখানে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র তিনি মামলা করে দিয়েছেন, এবং শুধুমাত্র তিনি নন, এই রাজ্য সরকার বা এই রাজ্যের শাসক দল যখনই বিপদে পড়ে, যে দুজন আইনজীবী সবার আগে ঝাঁপিয়ে পড়েন, সেই কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি, তারাও কিন্তু এই মামলাটা লড়ছেন। এবং এবং সেই জায়গা থেকেই প্রশ্নটা উঠছিল যে তাহলে ওইটা আটকানোটাই কি মেন ফ্যাক্টর ছিল। তো যাই হোক, দিনের শেষে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে নাম্বার ওয়ান, এই যে বিহার নিয়ে স্পেশাল রিভিশন করছে, এইটাতে আটকানোর কোন রকম কোনো জায়গা নেই। নির্বাচন কমিশন তার এখতিয়ার থেকে করছে, নিয়ম মেনে করছে, এবং যে সংবিধান স্বীকৃত জায়গা দেওয়া আছে সেই জায়গাতেই তারা এটা করতে পারছে, এখানে আটকাবার কোনো জায়গা নেই। কিন্তু তারা ওই বৈধ পরিচয়পত্রের ক্ষেত্রে যে যে তালিকা দিয়েছিল, 11টা লিস্ট দিয়েছিল, সেইখানে আধার কার্ড এবং রেশন কার্ড এই দুটোকে অ্যাড করতে হবে। এবং আরেকটা যেটা নির্দেশিকা আজকে এসেছে, সেই নির্দেশিকায় বলা হচ্ছে যে 21শে জুলাই এটা এটা লাস্ট একটা আহ, হলফনামা জমা দিতে হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। তারা তার আগে কোনো ড্রাফট রোল পাবলিশ করতে পারবে না। কেন এই জায়গাটা বলা হচ্ছে? তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে একটা তথ্য আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে রাখা হয়েছে। সেই তথ্যটা হচ্ছে যে এটা নিয়ে এই তৃণমূল বলুন, বাম বলুন, কংগ্রেস বলুন, এত হইচই করছে, তো অথচ বিহারের সাধারণ মানুষ যারা এই রিভিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এটা খুব ওয়াইজলি অ্যাকসেপ্ট করেছেন, এবং তাদের মধ্যে কোনো রকম এটা নিয়ে কোনো অসুয়াব ব্যক্ত হয়নি। ইতিমধ্যেই মাত্র 16 দিন হয়েছে, 30 দিনের এই রিভিশনটা চলবে, 1 মাস ধরে এই রিভিশনটা চলার কথা আছে, এবং 16 দিন মাত্র অতিক্রান্ত হয়েছে। তার মধ্যেই বিহারের 57% যারা ভোটার রয়েছেন, তারা কিন্তু এই রিভিশনের মধ্যে দিয়ে গেছেন। এবং কমিশন কিন্তু খুবই কনফিডেন্ট যে বাকি যে 14 দিন রয়েছে, তাতে বাকি যে 43% রয়েছেন, তারাও এই রিভিশনের মধ্যে দিয়ে যাবেন, এবং দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এবং সুপ্রিম কোর্টও খুব সম্ভবত যেটা করা উচিত ছিল সেটাই করছেন, যে সত্যি 1 মাস বাদে আমরা দেখি কতজন বাদ পড়লো, এবং যারা বাদ পড়লো তারা সত্যি সত্যিই ভ্যালিড ভাবে বাদ পড়েছে, নাকি জোর করে, যেটা এই বিরোধীরা আর কি অভিযোগ তুলছেন, যে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে যারা যারা বৈধ তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এরকম কোনো জায়গা রয়েছে কিনা। এদের রোল রিভিশন শেষ হলেই তো সেটা স্পষ্ট হয়ে যাবে, এবং কতগুলো ঠিক অভিযোগ সামনে আসছে, তার মধ্যে কতগুলো বৈধ অভিযোগ এবং কতগুলো অবৈধ অভিযোগ, কার ভোট ভার্সনটা সত্যি, সেইটা কিন্তু এই কমিশনের রিভিশনের পরেই সুনিশ্চিত হয়ে যাবে। এবং কমিশন যেরকম কনফিডেন্ট আছেন এবং যেভাবে আজকে তারা সওয়াল করেছেন, সেই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে তাদের এই ডিসিশনটা কিন্তু একদমই সময়োপযোগী, এবং সেখানে ওই যে অভিযোগটা করা হচ্ছে তারা বিজেপির হয়ে কাজ করছে, এমন কোন রকম কোনো কিছু নেই। এইবার অবভিয়াসলি আমাদের 21শে জুলাইয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। 21শে জুলাই অনেকগুলো ইভেন্ট রয়েছে, একদিকে তৃণমূল কংগ্রেসের ডিম্বাত দিবস রয়েছে, একদিকে দিলীপ ঘোষ বলেছেন তিনি চমক দেখাবেন, এবং তার পাশাপাশি কিন্তু এইটা জমা পড়ার কথা আছে, এবং খুব সম্ভবত তার হিয়ারিংটা হতে চলেছে 28শে জুলাই। তো সেই দিনকে ফাইনাল ডিসিশনটা চলে আসবে। কিন্তু মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলার জন্য কি হতে চলেছে। দেখুন, এইটা আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র বা তৃণমূল কংগ্রেস এত আগ্রহী কেন? তার একটাই কারণ, বারবার কিন্তু বিজেপি অভিযোগ করেছে যে অন্তত 70 লক্ষ ভুয়ো ভোটার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন সত্য মিথ্যা আমরা জানি না, বারবার এই অভিযোগটা বিজেপির তরফ থেকে এসেছে। এখন যেহেতু বিজেপি অভিযোগ করছে এবং তারা বলছে তাদের সমস্ত রকম প্রামাণ্য নথি রয়েছে, সুতরাং যদি এই তথ্যটা আমরা সত্য ধরেই নিই, তাহলে একটা দেখুন কিভাবে পুরো সেগমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি 2024-এর লোকসভা ভোটের নির্বাচনটা দেখি, এবং সেখানে যদি আমরা দেখি যে কোন দল কত ভোট পেয়েছে, তাহলে দেখছি তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি 42 লক্ষ ভোটে পিছিয়ে আছে। এখন সত্যি যদি 60 লক্ষ বা 70 লক্ষ ভুয়ো ভোটার হয়, এবং সেই ভোট ব্যাংকটা পুরোপুরি বাদ যায়, এবং এরা যদি সত্যি সত্যি সেই অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা হওয়ার জন্য বাদ যায়, তাহলে বলে দিতে হবে না এরা কাকে ভোট দেয়। ওই ভোটটা পুরোপুরি তৃণমূল কংগ্রেস থেকে কাট হবে, এবং ওই ভোটটা যদি তৃণমূল কংগ্রেস থেকে কাট হয়ে বেরিয়ে চলে আসে, তাহলে এখনই যা ভোট হয়েছে সেই ভোটের হিসাবে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে পিছিয়ে পড়ছে। 42 লক্ষ ভোটে এগিয়ে আছে, তো সেখানে যদি 60 লক্ষ ভোট বাদ যায়, তাহলে কত? 18 লক্ষ।
18 লক্ষ ভোট কিন্তু বিজেপি এগিয়ে যাচ্ছে। আর যদি সংখ্যাটা 70 লক্ষ যায়, 28 লক্ষ ভোটে বিজেপি এগিয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, দেখুন যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত আসন, অর্থাৎ যে যে আসনে মুসলিমরাই সংখ্যাগুরু, সেই আসনগুলোতে তৃণমূল কিন্তু বিশাল ব্যবধানে জিতবে। ফলে সেখানেই তাদের পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যায়। এবং যেগুলো এই হিন্দুদের সংখ্যা বেশি রয়েছে, সেই আসনগুলো বিজেপি এগিয়ে থাকলেও খুব অল্প মার্জিনে এগিয়ে থাকে। ফলে এই যে পার্সেন্টেজটায় বিজেপি এগোবে, বিজেপি কিন্তু বহু আসনে, মানে 148-এর যে সংখ্যাগরিষ্ঠতা, তার থেকে বহু বেশি আসনে কিন্তু বিজেপি এগিয়ে যাবে। সেটা 2024-এর ফল অনুযায়ী কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য স্টেপ যেগুলো রয়েছে, বা 2024-এর পর থেকেই যে যে কাণ্ড পশ্চিমবঙ্গে ঘটেছে, সেখানে আরো বেশি কিন্তু বিজেপির দিকে কনসলিডেশন ঘটে গেছে। মালদা মুর্শিদাবাদ কাণ্ড দেখার পর তৃণমূল কংগ্রেসের বা সিপিএম এর একটা হিন্দু ভোট, সেটা বিজেপির দিকে শিফট করেছে 2-3%, সেখানে আমরা শিফটিং দেখছি। বা ধরুন এই 26,000 চাকরি চলে গেছে, বা যাদেরকে ডিএ দেওয়া হচ্ছে না, এদের একটা অংশ বিজেপির দিকে শিফট করেছে। So, এই শিফটিংটা কিন্তু হচ্ছে, এবং সেখানেই কিন্তু একটা বড় মার্জিন রয়েছে। অর্থাৎ সত্যি সত্যি যদি এই রিভিশনটাকে কাজে লাগানো যেতে পারে, এবং নির্বাচন কমিশন সত্যিই যদি ভুয়ো ভোট বার করতে পারে, তাহলে এখন যা হিসেবটা দাঁড়াচ্ছে, সেখানে বিজেপির ভোট 2024-এর বেসিসে, এবং তারপরে সুইংটা যদি অ্যাড করা হয়, 46-47%-এ বিজেপি পৌঁছে গেছে, এবং তৃণমূল কংগ্রেস মোটামুটি 38-40%-এ নেমে চলে এসছে। এখানেই ডিফারেন্সটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সেই কারণেই এটা আটকাবার জন্য এত মরিয়া চেষ্টা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সেটা ধোপে টিকলো না। আর সেই জন্য এটাকে কিভাবে কাউন্টার করা হবে, বা মিডিয়ার বুঝতে ভুল, আমি সেটা সঠিক জানি না। সকাল থেকে কিন্তু এই ধরনের বিভ্রান্তিকর খবর যাচ্ছিল, কিন্তু দিনের শেষে সর্বভারতীয় মিডিয়া আসল সত্যিটা ফাঁস করে দিল। আর বিহারের স্টান্স যদি একবার পেরিয়ে যায়, তাহলে আর কোনো অস্ত্রই তৃণমূল কংগ্রেস কংগ্রেস বা সিপিএম এর হাতে থাকছে না, যেটা বাংলার এই রোল রিভিশন থেকে তারা আটকাতে পারে। আর সেখানেই কিন্তু আসল খেলাটা হয়ে যাবে। আর সেই আসল খেলাটাই হচ্ছে যে আসল ভোটার তালিকা থেকে জালি ভোটটা, জাল ভোটটা বাদ দিয়ে দেওয়া। আর সেই জন্যই আজকেই কি কার্যত নিশ্চিত হয়ে গেল বাংলার ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে। যদিও শুধুমাত্র এই ঘটনাটার উপর বেশ করে যদি বিজেপি নেতারা এখন ঘরে বসে থাকেন আর ভাবেন যুদ্ধ জয় হয়ে গেছে, আবারও মারাত্মক ভুল করছেন। তৃণমূলকে হারানো মানে প্রতিদিন, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের লড়াই, এবং সেখানে কোথাও একটা সেকেন্ডও দুর্বলতা দেখানোর জায়গা নেই। কিন্তু সেই ভুলটা বিজেপি করছে ইতিমধ্যে। যাই হোক, সেটা বিজেপির ব্যাপার, কিভাবে তারা করবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যেভাবে ব্যাপারটাকে ধরেছে, তাতে তৃণমূল কংগ্রেসের হাওয়া যে বেরিয়েছে, সেটা সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি হবে শেষ পর্যন্ত, সুপ্রিম কোর্টও কি বুঝতে পেরেছে যে সত্যি অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গাতে ছেয়ে গেছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকা, এবং এই জালটা যে ভার করার চেষ্টা করছে নির্বাচন কমিশন, সেটাই একমাত্র পদক্ষেপ ভারতীয় গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার। আর সেই সেই রায়টাই সুপ্রিম কোর্টের শেষ পর্যন্ত ভ্যালিড থেকে যাবে। আর যদি সেইটা হয়ে যায়, মমতা ব্যানার্জি কি সত্যিই 2026-এর আগে জেতার মতো জায়গায় থাকবেন? কি মনে হয় আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।